কি না থাকলেও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানান, কাউন্সিল উপলক্ষে 10,000 অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে কাউন্সিল উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি বর্ণিল সাজে সেজেছে পুরো রাজধানী। বাতেন বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। সেখানে আমাদের কাছে কোনো থ্রেট নেই। আমাদের সারা বাংলাদেশ আজকে উৎসব মুখর হয়েছে। সারা বাংলাদেশ আজকে তাকিয়ে আছে আওয়ামী লীগের কাউন্সিলের দিকে। আওয়ামী লীগের 20তম কাউন্সিল নিরাপত্তা নিয়ে এভাবেই সব আশঙ্কা উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কাউন্সিল সফল হবে। এদিকে শুক্রবার বিকেলে কাউন্সিল স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শেষ মুহূর্তের নিরাপত্তা তল্লাশি চলে। পুলিশ, র্যাব ছাড়াও ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ সাদা পোশাকে তৎপর গোয়েন্দারা। ডিএমপি কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন করেন পুলিশ প্রধান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এটাকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে এই 2 দিনের সম্মেলন শান্তিপূর্ণভাবে এখানে হবে। এদিকে আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, বর্ণিল সাজে সেজেছে পুরো রাজধানী। সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে রঙিন বাংলাদেশ আর সম্ভাবনাময় আগামীর প্রতিচ্ছবি। সুন্দরভাবে সেজেছে ঢাকাটা, ঢাকা যে প্রবলেমগুলো সলভ হয়, নতুনভাবে সাজতে পারে। দেশের রাজনীতিবিদরা যেন এইভাবে সুন্দর করে দেশটাকে সাজায়। আমরা ইয়াং জেনারেশনটা চাই যে বাংলাদেশটা সন্ত্রাস মুক্ত হোক। বাতেন বিপ্লব, SATV, ঢাকা। আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে নতুন প্রজন্মের বিশাল প্রত্যাশা। তারা চান এবার দলের সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব আসবে। একই সঙ্গে দলের ঘোষণায় এমন কিছু থাকবে যা আগামীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আর এই প্রত্যাশাকে যথার্থ বলে মনে করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। মাহমুদ সোহেলের প্রতিবেদন। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে। পরে বিবর্তনের মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষ করতে করা হয় আওয়ামী লীগ। 1957 সাল পর্যন্ত 8 বছর দলের সভাপতি ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 57 সালে দায়িত্ব নেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস। 9 বছর এ পদে ছিলেন তিনি। এরপর 1966 সালে দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিও দায়িত্ব পালন করেন 9 বছর। 75-এর মর্মান্তিক পট পরিবর্তনের পর নানা ধারায় বিভক্ত হয়ে পড়ে আওয়ামী লীগ। 1981 সালে প্রবাস থেকে ফিরে দায়িত্ব গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দলকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নানা চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ 36 বছর দলটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। 22 ও 23 অক্টোবর শনি ও রোববার আওয়ামী লীগের 20তম কাউন্সিল। দীর্ঘ পথ পরিক্রমায় ক্ষমতায় থেকে এবার বর্ণিল আয়োজনে হতে যাচ্ছে এই কাউন্সিল। দলটির কর্মী, সমর্থক সহ সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত এই কাউন্সিল নিয়ে। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও তরুণ নেতৃত্ব দেখতে চান। আজকাল কিন্তু হাইব্রিড নেতাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকার কোনোভাবে ফল করে দেখা যাচ্ছে এই হাইব্রিডটা কিন্তু আর থাকবে না। এরাই আবার আরেকজনের সাথে আঘাত করে থাকে। আওয়ামী লীগের সম্মেলন মানে বাংলাদেশের সকল মানুষের উৎসব। উন্নয়নের অনেক এজেন্ডা আমরা এই মহাসম্মেলনের মধ্যে পাবো। আর এ প্রত্যাশা পূরণ হলেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে সক্ষম হবে আওয়ামী লীগ, এমনটা মনে করেন সমর্থকরা। সবার প্রত্যাশা আমাদের উপযুক্ত নেতা এখান থেকে বের হোক। এখান থেকে ভবিষ্যতের নেতা উঠে আসবে, তারা ভবিষ্যতের দেশকে আরো সামনের দিকে নিয়ে যাবে। কাউন্সিলের মধ্য দিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণের পথেই হাঁটবে আওয়ামী লীগ, এমন কথা জানান ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। কথা হচ্ছে, আওয়ামী লীগ কেন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারবে না? এটাও জনগণ চায় যে ছাত্রলীগ যেন ছাত্রলীগ হয়ে ওঠে, 71 পূর্ব ছাত্রলীগ হয়ে ওঠে। আর বর্তমান আওয়ামী লীগও যেন 71 পূর্ব আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ হয়ে ওঠে। এই প্রত্যাশাগুলো এই সম্মেলনের মধ্য দিয়ে পূরণ হবে কিনা তার দিকে তাকিয়ে আছে জনগণ। স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীল নেতৃত্বের কারণেই আওয়ামী লীগ দেশবাসীকে স্বাধীনতার স্বাদ দিয়েছে। তবে স্বাধীনতার পর দলটি পুরোপুরি গণপ্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও মনে করেন তিনি। জনগণের একটা প্রত্যাশা থাকে যে রাজনৈতিক দল ক্ষমতাসীন হয়ে বা ক্ষমতার বাইরে থেকে জনগণের স্বার্থলগ্ন ভূমিকায় অবতীর্ণ হবে। আসলে রাজনীতির ব্যাপারটাই তাই, যে ক্ষমতায় থেকে বা ক্ষমতার বাইরে থেকে জনগণের হয়ে কাজ করা। তো জনগণের হয়ে কাজ করার দিকটি অনেকটা ঘাটতির হয়ে গেছে। গণমানুষের স্বপ্নের সারথি হবে এবারের কাউন্সিল, এমনটাই জানান সৈয়দ আনোয়ার হোসেন।
সমাজের সাধারণ মানুষের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক তেমন একটা গভীর না, তাই তো জনকল্যাণমূলক রাজনৈতিক চর্চা কতটুকু হচ্ছে তা নিয়ে এখনো বিতর্ক আছে। তবে আওয়ামী লীগের কাউন্সিল থেকে নির্বাচিত নতুন নেতারা দলের সাথে মানুষের সম্পর্ক আরও গভীর করবে বলে আশা করছেন সাধারণ মানুষ। মাহমুদ সোহেল, SATV, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছেন, আওয়ামী লীগের সম্মেলনে অংশ নেবে বিএনপি। প্রয়াত বিএনপি নেতা হান্নান শাহর স্মরণে জাতীয় প্রেসক্লাবের সকালে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা জানান। আজকেও দেখলাম মহাখালীর ওদিক থেকে আসলাম, বিভিন্ন জায়গায় ছোট ছোট মঞ্চ তৈরি হচ্ছে। আজকে থেকে রাস্তাঘাটে নিয়ন্ত্রণ করা হচ্ছে। গতকাল রাত থেকে চেকপোস্ট বসানো হয়েছে। তার মানেটা কি, তার অর্থটা কি? মনে হচ্ছে যেন সরকারের একটা সম্মেলন হচ্ছে। আপনাদের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য, আপনাদেরকে আশীর্বাদ করার জন্য, আপনাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনাদেরকে সংশোধিত পথে ফেরত আসার জন্য আমাদের পক্ষ থেকে আশীর্বাদ, দোয়া, সহযোগিতা, অংশগ্রহণ সবই থাকবে। আশুলিয়ায় র্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান নিশ্চিত করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। তার সাংগঠনিক নাম শেখ আবু ইব্রাহিম আল হানিফ। র্যাব জানায়, তার নির্দেশে গুলশানে ইটালি নাগরিক তাবিলা সিজার হত্যা, হুসেইনি দালানে বোমা হামলা সহ বেশ কিছু হামলা চালানো হয়। এখনও 3 শুরা সদস্য সহ নব্য জেএমবির 21 জন সদস্য সক্রিয় রয়েছে বলে জানান তিনি। বিস্তারিত রুবিনা মুস্তফার প্রতিবেদনে। গেল 8 অক্টোবর আসলের আলাদা 3 জায়গায় র্যাবের অভিযানে নিহত হয় 4 জঙ্গি। এই ঘটনায় আব্দুর রহমান নামের এক জঙ্গি চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাসপাতালে। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পরে বেরিয়ে আসে আসল পরিচয়। তার প্রকৃত নাম সারোয়ার জাহান, আর দায়িত্ব পালন করেছে নব্য জেএমবির আমির হিসেবে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত মেজর জাহিদ ও তামিমের সাথেও তার ঘনিষ্ঠতা ছিল। তামিমের সাথে ইন্টারনেটে তার আলাপচারিতা থেকেই এসব তথ্য বেরিয়ে আসে। এ নিয়ে রাজধানীতে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এই সময় র্যাব মহাপরিচালক বলেন, জেএমবি সদস্য হিসেবে আব্দুর রহমানের আত্মপ্রকাশ 2003 সালে জয়পুরহাটে একটি মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে ছিল এই জঙ্গি নেতা। সারওয়ার জাহান তথা আবু হানিফ 9টি চিঠি বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরে বিতরণ করেছে এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ে 10টি চিঠি তার নামে সে গ্রহণ করেছে। আমরা আরো অনেক ডকুমেন্ট পেয়েছি, এগুলো হচ্ছে স্পেসিফিক, যেটা তার নামে এসেছে এবং সে লিখেছে, নিজে লিখেছে সেগুলো। বাট এর বাইরেও আমরা অসংখ্য ডকুমেন্ট পেয়েছি। র্যাব মহাপরিচালকের দাবি, গেল বছরের 21 জুলাই নব্য জেএমবির আমির হিসেবে দায়িত্ব নেন আব্দুর রহমান ওরফে শায়ক আবু ইব্রাহিম আল হানিফ। এই সংগঠনের 21 সদস্য এখনো সক্রিয়। আবার শুরা কমিটি ছিল 4 জন, তার মধ্যে আবু হানিফ মারা গেছে, শুরাতে আছে এখন 3 জন। আমরা ধরে নেব শুরা কমিটির 3 জন সহ বাদ দিলে হবে 19 জন। 19 জনের সাথে ফুড সোলজার্স এবং মিড লেভেল মিলিয়ে 19 জন আছে। এই ধরনের জঙ্গিবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত না হয়, সেই কারণে যে কাউন্টার ন্যারেটিভ, কাউন্টার রেডিকালাইজেশন এবং ডিরেডিকালাইজেশন প্রোগ্রামগুলোকে অব্যাহত রাখা। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মতিঝিল ও মহাখালী থেকে নাফিস আহমেদ নয়ন ও হাসিবুল হাসান নামে তার 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 27,70,000 টাকা। রুবিনা মুস্তফা, SATV, ঢাকা। গার্মেন্ট শিল্পের পর সবচেয়ে সম্ভাবনাময় আইসিটি খাত, যেখান থেকে 2021 সালের মধ্যে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আর আইসিটি সহ অন্য খাতে ডিজিটাল হুমকি মোকাবেলায় নতুন আইন প্রণয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যুগোপযোগী করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে আয়োজিত আলাদা সেমিনারে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম। ডিজিটাল ওয়ার্ল্ডের শেষ দিনে আইসিটি খাত নিয়ে আয়োজিত সেমিনারে এই খাতের সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা। আমরা যারা মেধা শিল্প রপ্তানি করি তাদের জন্য প্রণোদনা কেন পাবো না? প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইসিটি খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, লক্ষ্য পূরণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। কয়েকটা প্রায়োরিটি সেক্টর আছে, তার মধ্যে আইটি ইজ নাম্বার 1। সুতরাং এইসব ক্ষেত্রে আমরা যা যা করণীয় দরকার আমরা করব, এতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে নগদ সহায়তা দেবার ব্যবস্থা আমরা করবই। ডিজিটাল সিকিউরিটি নিয়ে আলাদা সেমিনারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ডিজিটাল নিরাপত্তা বিধানে সরকার নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, ডিজিটাল হুমকি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যুগোপযোগী করা হয়েছে।
কাজে নিয়ে আসছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক সেরকম ভাবে অপরাধ ব্যবস্থা এই পদ্ধতি ব্যবহার। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সেলিম, SATV, ঢাকা। 6 মাস ধরে মারাত্মক পানি সংকটে দিন কাটাচ্ছে মিরপুরের পূর্ব মণিপুর এলাকার সাততারা মসজিদ রোডের কয়েক হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, দিনে মাত্র 1.5 ঘন্টার জন্য পানি সরবরাহ থাকে ওয়াসার লাইনে, আবার কোনো দিন একবারও পানি আসে না। তাই পানির জন্য হাহাকার লেগেই আছে ওই এলাকায়। তবে ওয়াসার দাবি, একমাত্র পাম্প দিয়ে মেটানো যাচ্ছে না বিশাল জনগোষ্ঠীর পানির চাহিদা। SM হীরার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার জালালি। গেল রমজানের আগে থেকেই পানি সংকটে পড়েছে পূর্ব মণিপুরের 7 রাস্তা মসজিদ রোডের বাসিন্দারা। ওয়াসার লাইনে পানি না পাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। দূর দূরান্ত থেকে যারা পানি সংগ্রহ করতে পারে না, তাদের কেনা পানিতেই চলছে সংসারের যাবতীয় কাজ। রান্না বান্না সমস্যা, গোসল করতে সমস্যা, খাওয়া দাওয়া করতে সমস্যা, না দোয়া ভালো লাগে। খাবার পানিটা আমরা ধরতে পারতেছি না, কারণ পানিটা ধরলে গন্ধ আসে, ময়লা পানি আসে, মানে কালো ঘোলা পানি আসে। যে বেতন সে বেতন দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকাই সম্ভব না, এবং পানি কিভাবে কিনে খাবো? পানি কিনতে হয়, ঘরের মধ্যে জমা করে রাখতে হয়, আবার লাইনে পচা পানি আসে, খাওয়া যায় না। বাড়ি মালিকদের দাবি, পানির সমস্যার কারণে মিলছে না ভাড়াটে, আর যারা আছে তারাও ছেড়ে যাচ্ছেন অন্য এলাকায়। 2 ঘন্টা কি 3 ঘন্টা পানি হয়, কোনো দিন পানি আর আসেই না। তারপর দেখা যায় 6 দিন 7 দিন পরে একদিন পানি আসে। MD সাহেবের কাছে গেছি, ওয়াসার MD সাহেবের কাছে, কিন্তু পানি আমাদের দিতেছে ঠিকই, কিন্তু আমরা পানি পাই না। ওয়াসার স্থানীয় পাম্প অপারেটর জানালেন, স্তর নিচে নেমে যাওয়ায় পানি উত্তোলন কমেছে, তাই নতুন পাম্প স্থাপন ছাড়া সংকট দূর হবে না। আগে এই টিউবওয়েলটা উঠতো 3000 লিটার পার মিনিটে, এখন ওঠে 1200 লিটার। গুণ বেশি, এই জন্য পানির একটু সমস্যা দেখা দিচ্ছে, এবং এই যেটুকুই ওঠে এইটুকু আমরা ডিস্ট্রিবিউট করে দেই। উত্তর দিকে আমরা এক রাত একদিন দেই, আবার উত্তর দিকে বন্ধ রাখা, পরদিন আবার দক্ষিণ দিকে এক রাত একদিন দেই। শিগগিরই ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত করা না গেলে ভয়াবহ অবস্থা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রায় 6 মাস ধরে পানি থাকে না এই এলাকার ওয়াসার লাইনে। সংশ্লিষ্টরা বলছেন, পানির এই সমস্যা দূর করতে বসাতে হবে নতুন গভীর নলকূপ। এমন সমস্যা আর নাগরিক বঞ্চনার কথা জানান আমাদের। প্রতি শুক্র শনিবার প্রতিবেদনের মাধ্যমে আমরা তা তুলে ধরব SATV-তে। দেলোয়ার জালালি, SATV, ঢাকা। এবার বাংলাদেশ ইংল্যান্ড টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থায় আছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে আছে মুশফিকরা, হাতে আছে 5 উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের 293 রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 221 রান। বিস্তারিত এস আলম শিপলুর প্রতিবেদনে। ক্রিজে থাকলে দিন শেষে ভালো অবস্থানে থাকতো বাংলাদেশ, জানিয়েছেন দলের সহ অধিনায়ক তামিম ইকবাল। শনিবার তৃতীয় দিন ভালো একটি সেশন পার করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় টাইগাররা। দিন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এইসব বলেন ওপেনার তামিম। লাঞ্চের আগে উইকেট পড়লো, টি এর সময় একটা পড়লো, আবার খেলা শেষে একটা হলো। এটা আসলে এটার ব্যাখ্যাটা কিভাবে দিব ঠিক বুঝতে পারছি না, বাট এটা হওয়া উচিত না। বাট এখন যদি হয়ে যায় তখন কিছু করার নেই। আমরা হয়তো বা একটু ভালো অবস্থায় আছি বিকজ আমাদের 5টা উইকেট আছে, বাট আমি ইভেনই মনে করি বিকজ আমরা যদি কালকে ভালো একটা সেশন পার করতে পারি তাহলে আমরা হয়তো বা আপার হ্যান্ড থাকবো, বিকজ উইকেট তো ধরেন ইটস নট ইজি টু প্লে। সো ওরে আর কি। আর যদি মুশফিকটা আউট না হয় তো আমি ডেফিনেটলি বলতাম যে আমরা উই আর আ ভেরি গুড ডে। যা আমাদের 2জন ভালো ব্যাটসম্যান আছে, মিরাজ আছে, সাব্বির আছে, সাকিব ইজ দেয়ার। এরা যদি মিলে যদি পার্টনারশিপ করে আমরা যদি যতটুকু লিড নিতে পাওয়া যায়, এখন আসলে 100 রানের একটা ফিগার দেওয়াটা ভুল হবে। আমরা যতটুকু পারি অতটুকু বড় হবে। আগে ফার্স্টে তো ওদের রানটা ক্রস করা লাগবে। নিউজ আওয়ারের এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকবে। 1 বছরের মধ্যেই ভুটান থেকে বিদ্যুৎ আনার বিষয়ে অগ্রগতি হবে দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। আরো কম দামে বিদ্যুৎ আসবে ভারত থেকে।